বিশ্বে এমন দৃশ্য আর কোথাও নেই, যা আছে বাংলাদেশে। একটি রাজধানীর সব জায়গায় দেখা মিলবে নেতাদের পোস্টার। নির্বাচন এলেই এদেশে দেখা যায় এমন চিত্র, যেখানে দলেরও অভাব নেই, নেতারও অভাব নেই। নির্বাচনের আগে এমন চিত্র থাকলেও নির্বাচনের পর তা পাল্টে যায়। নেতারা থাকেন নিজেদের ধান্দায়, জনগণকে দূরে ঠেলে মেতে ওঠেন পকেট ভারী করার নেশায়। বাংলাদেশের রাজনীতি মূলত অবৈধভাবে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবেই স্বীকৃত। এদেশের রাজনীতিতে আগ্রহী বিভিন্ন শ্রেণীর মানুষ, এর একটি বড় অংশই কোনো উপায়ন্ত না পেয়ে বা ব্যক্তি জীবনের সাফল্য না থাকায় রাজনীতিকেই পেশা হিসেবে বেছে নিয়েছে। তবে রাজনীতির মূলমন্ত্র জনগণের কল্যাণ বা সেবা থাকলেও তার চর্চা নেই বললেই চলে। জনসেবার কথা বলে রাজনীতিতে নামলেও নেতাকর্মীদের মূল কাজ থাকে মানুষের হক মেরে নিজের পকেট ভারী করা। আবার এদেশে এ পেশায় আসতে লাগে না কোনো শিক্ষাগত যোগ্যতাও, বরং সমাজের চোর, ডাকাত, ঋণখেলাপি, স্বীকৃত এবং সাজাপ্রাপ্ত আসামিরাই হয়ে যান জনগণের নেতা। তাই এসব নেতারা যখন ক্ষমতা হাতে পায়, তখন আর জনগণের নয়, নিজের সেবাতেই ব্যস্ত থাকেন। ক্ষমতায় যেতে বা ক্ষমতা হাতে পেতে নিজের চারিত্রিক বৈশিষ্ট্য বিলিয়ে দিতে সদা প্রস্তুত থাকে এসব রাজনীতিবিদেরা। এখন নেতা কথা বলছে বিএনপির পক্ষে, আবার কখনো আওয়ামী লীগ, কখনো বা জামাতের পক্ষে। আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো। আমরা দেখি নাই। আমরা যেটা দেখেছি, সুনামগঞ্জে, সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি, আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল। দেখলাম আমি একদিকে করতেছি, তার একদিকে করতেছে। হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি, আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম। আমি যাই দেখি জামাতের কর্মীরাও সেখানে দিচ্ছে। তাহলে এত স্বেচ্ছাসেবক, এত ভলেন্টিয়ার তারা হিন্দু পল্লীতে গেল না, সুনামগঞ্জে, সাল্লা, দিরায়ে, কিন্তু আমি গেলাম, জামাতের কর্মীরা গেছে। তার মানে কি? তার মানে জামাতকে যে মৌলবাদী বলে, সাম্প্রদায়িক বলে, এটা ভুল কথা। বিএনপি জামাতের উপর হামলা করছে, মসজিদে ইসলামের কাজ করতেছিল দেখে। আমরা জামাতকে বলতেছি, আপনাদেরকে এই ভোটের সময়ে এত ইসলাম প্রেমী হওয়ার দরকার নাই। শেখ হাসিনার সময়ে দাড়ি টুপি সব ফালায় দিয়ে চাইচ্ছা মাঞ্জা মারে আওয়ামী লীগ হওয়ার প্রতিযোগিতা করেছেন। এখন আইসা খুব ইসলামিক হয়ে গেছেন। যে জাতীয় পার্টি তাদের নেতাকর্মী যতজনকে দেখাতে পারবে এই গণঅভ্যুত্থানে ছিল, জামাতে ইসলাম দেখাতে পারবে না ওদের অতগুলো নেতাকর্মী এই গণঅভ্যুত্থানে ছিল। আরে ইতিহাস বিকৃতি করছে ওরা। গোলাম আজম রে শহীদ 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 গোলাম আজম বলছে। গোলাম আজমকে ভাষা আন্দোলনের শহীদ, এই শহীদ কীভাবে, তাই না? একটা রাজাকার, দেশের বিরুদ্ধে অবস্থানকারী ব্যক্তিকেও এরা শহীদ বানায় দেবে, আর এটা আমাদেরকে হজম করতে হবে। এটা করতে পারি না বলে তো সমস্যা হয় ভাই। তারা আওয়ামী লীগকে নিয়ে শক্তি দেখাবে বিভিন্ন রাজনৈতিক নামে, সেই সকল প্রোগ্রামে সঙ্গে সঙ্গে আমরা মাটির সঙ্গে মিশাই দেব। আলহামদুলিল্লাহ, সংসদ বসার প্রথম অধিবেশনের আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আমরা এইরকম একটা বাংলাদেশি চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে মানুষের উপর নিপীড়ন করেছে, তাদেরকে ব্ল্যাক লিস্ট করতে হবে। প্রত্যেক পাড়ায় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছবি টাঙ্গাইতে হবে। এই মানুষগুলো আমাদের উপর এতদিন নিপীড়ন করেছে, এবং এই মানুষগুলোকে আমরা দেখতে চাই কোন দল এদেরকে ঠাঁই দেয়। আমি চাই আওয়ামী লীগও রাজনীতি করুক, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আমি চাই। এই দলের রাজনৈতিক গুরুত্ব বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ। একটা আওয়ামী লীগ তৈরি করতে অন্তত 50টি পদ্মা সেতুর মতো ব্যয় হয়েছে, অন্তত। বিষয়টা এমন নয় যে নাম সর্বস্ব বা জনসমর্থনহীন একটা দলের নেতা এভাবে সময়ে সময়ে তার বক্তব্য পাল্টাচ্ছেন। দেশের প্রথম সারির রাজনীতিবিদেরাও একইভাবে নিজেদের প্রয়োজন মতো নির্দ্বিধায় সকাল সন্ধ্যা এক এক সময় এক এক রকম বক্তব্য দেন। আমরা খুব দায়িত্ব কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। বক্তব্য হলো এগুলো গায়ের জোরে। আমরা এই পর্যন্ত সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলছি। শুধু রাজনৈতিক নেতাই নয়, নিরপেক্ষ অবস্থান এবং সাংবিধানিক পদে থাকা রাষ্ট্রপতিও সময়ে সময়ে তার রূপ বদলান। তিনি কখনো আওয়ামী লীগের, আবার কখনো বিএনপি। 2001 থেকে 2006 সন পর্যন্ত বাংলাদেশ 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। আমি রাজপথ
থেকে বঙ্গভবনে এসেছি। আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে। আমি পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি, যা আমি ছুঁয়ে যাই নাই। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন, এই চুপ্পু তুই এদিক আয়, এই চুপ্পু তুই মাঠে আয়। আমি বঙ্গবন্ধুর 6 দফার ভাষণ শুনেছি। এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারাই। হ্যাঁ, কেন অর্থের খেলা হয়েছে সেই সময়। কিন্তু সেখান থেকে যে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ বা শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সেখান থেকে যে অনুপ্রাণিত হবে এটা কখনো কাম্য নয়, তাই না? কিন্তু সকলেই তো আর ফেরেশতা না। একই পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে একজন ছাত্রলীগ করে, একজন ছাত্রদল করে। যে ছাত্রদল করে তার দেখা যায় সে বেনসেন এন্ড হেজের সিগারেট খায়, যে ছাত্রলীগ করে সে বিড়ি পয়সাও পায় না। তো সে চা খায়, মানুষের 1 কাপ চা 2 জন ভাগ করে খায়। পরে যখন এই যে সাইকোলজিক্যালি তাদের মধ্যে একটা পরিবর্তন চলে আসে যে এরা এত হাঁক ডাকের সাথে থাকে, ভাবের সাথে থাকে, আমাদের অবস্থা এরকম, এই জন্য কিছু কিছু আপনার পদস্থলন তো হয়। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো এখন রাস্তাঘাটে শুনি হাইব্রিড, কদিন আগে দেখলাম সাফারি পড়া, এখন থেকে মুজিবকর পড়া। তো এই ধরনের মানুষের নিজের পরিবর্তন নিজেই করে শুধুমাত্র কিছু প্রাপ্তির জন্য। আমি যখন বঙ্গবন্ধুকে উপস্থাপন করেছি, স্বাধীনতার যুদ্ধকে উপস্থাপন করেছি আমার বক্তৃতায় জজদের সম্মুখে, তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি রাজনীতি করতেন? আমি বললাম জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। 75-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। এক সময় এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারাই। হ্যাঁ, কেন অর্থের খেলা হয়েছে সেই সময়। এসব বিতর্কিত অবস্থান এবং দুর্নীতির কারণে তারা নিজেরাও যেমন ক্ষতিগ্রস্ত হন, একইভাবে ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্রও। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার,
ক্ষমতার মোহে বাংলাদেশের রাজনীতিবিদেরা এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন যে তাদের শেষটা কখনোই ভালো হয় না। একটু অতীত ঘাটলেই বেরিয়ে আসে সেসব সত্য। শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান দুজনই হত্যার শিকার হয়েছেন। পতন হয়েছিল স্বৈরশাসক এরশাদের, একইভাবে পতন হয়েছে ফ্যাসিস্ট হাসিনারও। অথচ ক্ষমতায় থাকতে কত দম্ভই না দেখিয়েছিলেন তিনি। পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান হয়তো তার মতো এত খারাপ ভাষায় কথা বলেননি। তাকে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতেও হয়েছে। এই বিএনপি জামাত জোট যারা হয়েছে তাদের জিজ্ঞাসা করি পালায় কে? আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। ওই জিয়াউর রহমান তো আমার বাধা দিয়েছিল দেশে আসতে দেবে না, আমি বাধা অতিক্রম করেই দেশে ফিরেছিলাম। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। খালেদা জিয়া সাজা পেয়েছে দেখে সেই চেয়ারম্যানশিপ কাকে দিয়েছে তারেকের হাতে, সেও তো সাজাপ্রাপ্ত আসামি। খালি মনে হলো যে তুমি খালেদা জিয়াউর রহমানের সাথে অন্তত 2 মাস 1 মাস পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। তার জন্য দয়া দেখাতে হবে, তো দয়া তো দেখিয়েছি, আর কত দয়া দেখাবো? জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন লন্ডনে বসে আছে। তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানে। এবারকে বাংলাদেশের সব থেকে বেশি দামি যে হাসপাতাল, সেখানে চিকিৎসা নিচ্ছে। আর রোজই শুনি এই মরে এই যায়। তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। মূলত দুর্নীতি, অন্যায়, অনিয়মের কারণেই এসব রাষ্ট্রপ্রধানদের শেষ পরিণতি ভালো হয়নি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। রাজনীতিকে ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছে আওয়ামী লীগ। অভিযোগ আছে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে দলটির নেতাকর্মীরা। এত দুর্নীতি করে অবৈধভাবে অর্থ উপার্জন করেও দেশে থাকতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। 5ই আগস্ট সরকার পতনের পর প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন তারা। অনেক নেতাকর্মীর পরিবারও দেশে রয়েছেন। কারো কারো স্বজনের মৃত্যু হচ্ছে, অথচ তারা তাদের স্বজনদের শেষ বিদায়ও জানাতে পারছেন না। আবার বিদেশের মাটিতে থেকেও কোনো নেতার মৃত্যু হচ্ছে, সেখানেও তাদের দেখার কেউ নেই। তাহলে এত অর্থ উপার্জনের মানে কি দাঁড়ালো? এমন প্রশ্ন সাধারণ মানুষের মনে। রাজনৈতিক বিশ্লেষকেরাও বলছেন একই কথা। কর্নেল হাসিনুর মনে করেন রাজনীতি হবে দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য। প্রতিষ্ঠিত হইতে হবে জনগণের জন্য। জনগণ দেশটা স্বাধীন করছে, দ্বিতীয়বার স্বাধীন জনগণই করছে, পলিটিশিয়ানরা করে না। পলিটিশিয়ানরা জনগণের কাছে যেহেতু সমর্থন নেয় কিন্তু কথা রাখে না। আমার কথা হবে জনগণের প্রত্যাশাই পলিটিশিয়ানরা এটা তুলবে। আর আমাদের সমর্থন যারা যদি বড় সমস্যা হলো তাদের সক্ষমতা, জনগণের সমর্থন, সেটাই সে বুঝে নেই। আপনি ইউনিভার্সে বুঝেন নাই, বর্তমান প্রজন্ম বুঝুক। আমরা চাই জনগণের শক্তি, এখানে ভয় পাওয়ার কিছু হয়। আমার যা আছে তা দিয়ে চলবো, সম্পূর্ণ হবো। ইরান দেখেন একই জিনিস, জনগণ ব্যক্তি সুবিধা নেওয়ার জন্য, ব্যক্তি সুবিধা নেওয়ার জন্য এগুলি বলে, এটা ঠিক না, উচিত না। একই সাথে তাদের সদিচ্ছারও অভাব রয়েছে বলেও মনে করেন কর্নেল হাসিনুর। অবশ্যই পূর্বে ভাই, আপনি দেখেন এই আমাদের রাজনীতিবিদরা দেশে বিদেশে কত জায়গায় যায়, নিজেরা পরিবর্তন হয়েছে, হয় নাই, এবং নিজের দেশকে পরিবর্তন করতে চায় নাই। দেশের গরিব বানাইয়ে রাখবে। সব দেশে দেখেন গরিব ছেলেও একটা সম্মান নিয়ে বসবাস করে, সব পেশার লোকের একটা সম্মান নিয়ে বসবাস করে। আমার দেশে এটা করতে পারে, তারা করে না, আবার করতে চায় না। তারা না করলে তারা যদি সবাই সম্মান নিয়ে বসবাস করে, তারা রাজনীতির কথা শুনবে না, থাকলে আসবে না, মানলে আমার কথা বলবে না। আমাদের কালচারে পরিবর্তন হচ্ছে, আমাদের এখান থেকে বেরিয়ে আসছে।
তার জন্য দরকার সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা, সবাইকে শিক্ষা দিতে হবে, সবার জন্য শিক্ষা। এছাড়াও রাষ্ট্রের সবখান থেকে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। একই সাথে প্রয়োজনীয় সংস্কারেরও আশা করেন এই বিশ্লেষক। যখন রাজনীতিবিদরা পুলিশকে ব্যবহার করে, পুলিশটা কাজ করতে ঘুষ কর না বা জানেন না, তাকে ঢুকতে গেলে ঘুষ দিয়ে ঢুকতে হয়, তারপরে তাকে শাসকদের কথা শুনতে হয়। এটা আসলে এই জন্য পুলিশ আমার চাই নাই, আমরা চাইছি পুলিশ আমাদের সেবক হবে। আসলে আমরা সব চেষ্টা বলে নির্যাতিত, এই নিপীড়িত কিছু রাজনীতির এরকম নিজের জায়গায় নিজের জিনিসটা নিজেকে মূল্যায়ন করি না। আর আমি মনে করি ভাই আমাদের দেশের আস্তে আস্তে ইনশাল্লাহ সংস্কার হবে, সবাইকে সংস্কার করতে হবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রত্যাশা, যারাই দেশ সেবার কাজে নিয়োজিত থাকবে বা যে দলই রাষ্ট্র পরিচালনা করুক না কেন, তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। আগামীর বাংলাদেশ আরও কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে এমন আশাও সব শ্রেণী পেশার মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।